বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ২২ লাখ সরকারি কর্মকর্মচারীর জীবনে নতুন আশার সঞ্চার হয়েছে। রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে আজ সকাল ১০টায় একটি উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রায় ৬ ঘণ্টাব্যাপী এই দীর্ঘ বৈঠক শেষে বিকেল ৪টায় যে ঘোষণাগুলো আসে তা সরকারি কর্মকর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে দিয়েছে এবং তাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথ সুগম হয়েছে। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে আলোচনা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে থেকেই। গত জুলাই মাসে একটি পে কমিশন গঠন করা হয়, যাদের দায়িত্ব ছিল সরকারি কর্মকর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনা করে একটি যুগোপযোগী বেতন স্কেল প্রস্তাব করা। কমিশনকে প্রাথমিকভাবে ৬ মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু কাজের জটিলতা এবং বিভিন্ন কারণে সময় অতিবাহিত হতে থাকে। এই বিলম্ব সরকারি কর্মকর্মচারীদের মধ্যে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করে। তারা মনে করতে শুরু করেন যে তাদের ন্যায্য দাবির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিভিন্ন কর্মচারী সংগঠন রাজপথে আন্দোলন করে, সংবাদ সম্মেলন আয়োজন করে, সরকারের কাছে একাধিক স্মারকলিপি দেয়। গণমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনা পায়। এই ক্রমবর্ধমান চাপের পরিপ্রেক্ষিতে আজকের এই জরুরি বৈঠক আহ্বান করা হয়, যেখানে দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনা ছিল। যমুনা অতিথি ভবনের বিশাল সম্মেলন কক্ষে আজ সকাল থেকেই এক ধরনের উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা একে একে পৌঁছাতে থাকেন। সবার মুখে একটাই প্রশ্ন ছিল, আজ কী ধরনের সিদ্ধান্ত গৃহীত হবে এবং নবম বেতন স্কেল কবে থেকে বাস্তবায়িত হবে। সকাল ঠিক ১০টায় বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বৈঠকের একদম শুরুতেই তারেক রহমান একটি অত্যন্ত কঠোর এবং সরাসরি বক্তব্য রাখেন, যা সভাকক্ষের পুরো পরিবেশ পরিবর্তন করে দেয়। তারেক রহমান বলেন, আমি আজ অত্যন্ত ক্ষুব্ধ এবং হতাশ হয়ে এই বৈঠকে এসেছি। গত জুলাই মাসে যখন পে কমিশন গঠন করা হয়েছিল, তখন স্পষ্টভাবে বলা হয়েছিল যে এটি একটি জরুরি বিষয়। দেশের ২২ লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের প্রায় ১ কোটি মানুষ এই বেতন স্কেলের জন্য অপেক্ষা করছেন। তাদের বর্তমান বেতন দিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মূল্যস্ফীতি তাদের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। অনেক কর্মচারী ঋণ নিয়ে জীবনযাপন করছেন। কেউ সন্তানদের শিক্ষা খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। অনেক পরিবারে চিকিৎসা সেবা নেওয়া বন্ধ হয়ে গেছে, কারণ তাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই। এই মানবিক সংকটের কথা মাথায় রেখে আমি আশা করেছিলাম যে পে কমিশন সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে তাদের কাজ সম্পন্ন করবে। তারেক রহমান তার স্বরে কঠোরতা বাড়িয়ে বলেন, কিন্তু আজ প্রায় ৭ মাস অতিক্রান্ত হয়ে গেছে এবং এখনও কাজ শেষ হয়নি। এই অযথা বিলম্বের ফলে মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্মচারীদের মধ্যে চরম হতাশা এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন যে তাদের সমস্যার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হচ্ছে না। এই ধরনের ধারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি কর্মকর্মচারীরা এই দেশের প্রশাসনের মেরুদণ্ড। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে দেশের সেবা করে যাচ্ছেন। তাদের অসন্তুষ্ট রাখা মানে প্রশাসনিক ব্যবস্থাকে দুর্বল করা, এবং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি দৃঢ়ভাবে বলেন, আজ এই মুহূর্ত থেকে আমি স্পষ্ট নির্দেশনা দিচ্ছি যে আর কোনো বিলম্ব হবে না, আর কোনো অগ্রহণযোগ্য হবে না। আগামী ১ মার্চ থেকে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করতেই হবে এবং এই লক্ষ্য অর্জনের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সরকারি গেজেট প্রকাশ করা বাধ্যতামূলক। এই নির্দেশনায় কোনো ছাড় দেওয়া হবে না। তারেক রহমানের এই কঠোর এবং স্পষ্ট বক্তব্যের পর সভাকক্ষে এক ধরনের গুরুগম্ভীর নীরবতা নেমে আসে। সবাই বুঝতে পারেন যে পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং দ্রুত কাজ করতে হবে। তারেক রহমানের বক্তব্য শেষ হওয়ার পরপরই অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে সমর্থন জানান। তিনি বলেন, তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন তা সম্পূর্ণভাবে যথাযথ এবং সময়োপযোগী। আমরা অর্থ মন্ত্রণালয়ের
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিলম্বের জন্য দুঃখিত, কিন্তু আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের আর্থিক হিসাব নিকাশ সম্পূর্ণ, বাজেট বরাদ্দের সকল প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আমরা নিশ্চিত করছি যে 1 মার্চ থেকে নবম বেতন স্কেল বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। ডক্টর সালাউদ্দিন আহমেদ আরও বলেন, সরকারি কর্মকর্মচারীদের মধ্যে যে ধোঁয়াশা এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দূর করার জন্য আমরা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে একটি প্রাথমিক গেজেট প্রকাশ করব। এই প্রাথমিক গেজেটে বেতন বৃদ্ধির মূল বিষয়গুলো সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হবে, যাতে কর্মচারীরা বুঝতে পারেন যে তাদের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং 28 ফেব্রুয়ারির মধ্যে বিস্তারিত চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে, যেখানে প্রতিটি গ্রেডের বেতন, সকল ভাতা এবং অন্যান্য সুবিধার পূর্ণাঙ্গ বিবরণ থাকবে। তিনি দৃঢ়ভাবে বলেন, বাজেটে নবম বেতন স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল অর্থ বরাদ্দ করা হবে এবং কর্মচারীরা সময়মতো তাদের বর্ধিত বেতন পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকের বৈঠকে উপস্থিত 70 জন জ্যেষ্ঠ সচিব প্রত্যেকে একে একে তাদের মতামত ব্যক্ত করেন এবং দ্রুত বেতন স্কেল বাস্তবায়নের পক্ষে জোরালো বক্তব্য রাখেন। তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন সচিব বলেন, একটি জাতীয় বেতন স্কেলকে পরিবর্তন করা নিঃসন্দেহে একটি জটিল এবং বহুমুখী কাজ। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন, অর্থনৈতিক বিশ্লেষণ প্রয়োজন, সামাজিক প্রভাব মূল্যায়ন প্রয়োজন। কিন্তু এই সকল জটিলতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে মাসের পর মাস সময় নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সবাই দেখছি যে মাঠ পর্যায়ে কর্মচারীদের মধ্যে কি পরিমাণ অসন্তোষ রয়েছে। গত জুলাই মাস থেকে এখন পর্যন্ত প্রায় 7 মাস অতিক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে কাজ শেষ হওয়া উচিত ছিল। পে কমিশনকে এখন জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন এবং নির্ধারিত সময়ের মধ্যে তাদের কাজ সম্পন্ন করতে হবে। আরেকজন সচিব বলেন, সরকারি কর্মচারীরা বর্তমানে এক চরম আর্থিক সংকটে রয়েছেন। গত 3 বছরে মূল্যস্ফীতির হার অত্যন্ত উচ্চ ছিল। এর মানে জিনিসপত্রের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু বেতন একই রয়েছে, ফলে তাদের প্রকৃত আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই পরিস্থিতিতে তারা কিভাবে সংসার চালাবেন? অনেক কর্মচারী ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, এনজিও থেকে উচ্চ সুদে টাকা নিয়েছেন, এমনকি কেউ কেউ মহাজনের কাছ থেকেও টাকা ধার করেছেন। তারা এক ধরনের ঋণের ফাঁদে আটকা পড়ে গেছেন। এই অবস্থা থেকে তাদের মুক্তি দিতে হলে দ্রুত বেতন বৃদ্ধি করা একমাত্র উপায়। সচিবরা সম্মিলিতভাবে বলেন যে তারা তারেক রহমানের নির্দেশনা সম্পূর্ণভাবে সমর্থন করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সকল কাজ সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের বৈঠকে তারেক রহমান সরকারি কর্মকর্মচারীদের পক্ষে দৃঢ়ভাবে বক্তব্য রাখেন। তিনি বলেন, সরকারি কর্মকর্মচারীরা এই দেশের সম্পদ, তাদের অবহেলা করার কোনো সুযোগ নেই। তিনি পরিসংখ্যান উল্লেখ করে বলেন, দেশের সরকারি কর্মকর্মচারীদের মধ্যে 1/3 অর্থাৎ প্রায় 7 লাখ কর্মচারী হলেন নিম্ন আয় শ্রেণীর। তারা চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা অত্যন্ত কম বেতনে কাজ করছেন। তাদের বেতন বৃদ্ধি করা নৈতিক দায়িত্ব। তারেক রহমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে। নির্বাচনের আগেই বেতন স্কেল সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করা অত্যন্ত জরুরি, কারণ নির্বাচনকালীন সময়ে যদি সরকারি কর্মকর্মচারীদের মধ্যে অসন্তোষ থাকে তাহলে তা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রভাবিত করতে পারে। সরকারি কর্মকর্মচারীরা নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সন্তুষ্ট রাখা নির্বাচনের সফলতার জন্য অপরিহার্য। তিনি দৃঢ়ভাবে বলেন, আমরা চাই নির্বাচনের আগেই পে কমিশনের সকল কাজ শেষ হোক এবং কর্মচারীরা তাদের প্রাপ্য বেতন পান। আজকের যমুনা অতিথি ভবনের এই ঐতিহাসিক বৈঠকে সরকারি কর্মকর্মচারীদের জন্য 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর ঘোষণা করা হয়েছে। এই 3টি সুখবর বাস্তবায়িত হলে সরকারি খাতে এক নতুন যুগের সূচনা হবে এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। প্রথম সুখবরটি হল 2015 সাল থেকে বন্ধ থাকা সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনরায় চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত। এই দুটি সুবিধা সরকারি কর্মচারীদের কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ ছিল। সিলেকশন গ্রেড হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে একজন কর্মচারী নির্দিষ্ট সময় একই পদে চাকরি করার পর স্বয়ংক্রিয়ভাবে এক ধাপ উপরের গ্রেডের বেতন পেতেন, যদিও তার পদবি পরিবর্তন হতো না। টাইম স্কেল ছিল একই ধরনের একটি সুবিধা, যেখানে নির্দিষ্ট বছর চাকরি করার পর বেতন স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পেত। কিন্তু অষ্টম বেতন স্কেলে এই দুটি সুবিধা বাতিল করে দেওয়া হয়। এর ফলে সরকারি কর্মচারীরা একটি বড় আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হন এবং তারা দীর্ঘদিন ধরে এই সুবিধা ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছিলেন। আজকের বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহালের যৌক্তিকতা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তিনি বলেন, নবম বেতন স্কেলে আমরা সাধারণ কর্মচারীদের বেতন বৃদ্ধি করছি, কিন্তু শুধু বেতন বৃদ্ধি যথেষ্ট নয়, কর্মজীবনে উন্নতির সুযোগও থাকতে হবে। সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল এমন দুটি সুবিধা যা কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা দেয়। একজন কর্মচারী জানতেন যে তিনি যদি নিষ্ঠার সাথে নির্দিষ্ট সময় চাকরি করেন তাহলে তার বেতন স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। এই নিশ্চয়তা তাদের মনোবল বৃদ্ধি করত এবং তারা আরও আগ্রহের সাথে কাজ করতেন। তাই এই দুটি সুবিধা পুনর্বহাল করা অত্যন্ত প্রয়োজন। এছাড়া নতুন বেতন স্কেলে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন তুলনামূলকভাবে অনেক বেশি থাকবে। এই বৈষম্য দূর করতে এবং সকল পর্যায়ের কর্মচারীদের সুবিধা নিশ্চিত করতে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পুনর্বহাল করা অপরিহার্য। তারেক রহমান এই প্রস্তাবের সম্পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল অবশ্যই ফিরিয়ে আনতে হবে। এটি কর্মচারীদের ন্যায্য দাবি এবং আমরা এই দাবি পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে সেখানে এই দুটি সুবিধা অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে এবং এর বাস্তবায়ন পদ্ধতি বিশদভাবে ব্যাখ্যা করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করা হবে। সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল ফিরিয়ে আনার এই ঘোষণায় সভাকক্ষে উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন এবং তারা বলেন যে এই সিদ্ধান্ত কর্মচারীদের মধ্যে ব্যাপক আনন্দ সৃষ্টি করবে। দ্বিতীয় সুখবরটি হল গ্রেড সংখ্যা হ্রাস করার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। বর্তমানে সরকারি চাকরিতে মোট 20টি গ্রেড রয়েছে। প্রথম গ্রেড সর্বোচ্চ এবং 20তম গ্রেড সর্বনিম্ন। এই 20টি গ্রেডের কারণে একজন কর্মচারীর পদোন্নতির পথ অত্যন্ত দীর্ঘ হয়ে যায়। একজন কর্মচারী যখন চাকরিতে যোগদান করেন তখন তিনি হয়তো 20তম গ্রেডে থাকেন এবং তার সারা কর্মজীবনে হয়তো মাত্র 3 থেকে 4টি গ্রেডেই উন্নীত হতে পারেন। অনেক যোগ্য কর্মচারী তাদের কর্মজীবনে প্রাপ্য পদোন্নতি পান না। এই সমস্যার সমাধানে একটি সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকের বৈঠকে ঘোষণা করা হয় যে 20টি গ্রেডের পরিবর্তে মাত্র 14টি গ্রেড রাখা হবে। এই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তারেক রহমান বলেন, গ্রেড সংখ্যা কমানোর অর্থ হল পদোন্নতির সিঁড়ি ছোট করা। যখন গ্রেড কম থাকবে তখন একজন কর্মচারী তার কর্মজীবনে আরও বেশি গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ পাবেন। এটি তার মনোবল বৃদ্ধি করবে, সামাজিক মর্যাদা বাড়াবে এবং কর্মক্ষেত্রে তিনি আরও উৎসাহের সাথে কাজ করবেন। এছাড়া গ্রেড কমলে প্রশাসনিক জটিলতাও কমবে, বেতন কাঠামো সহজ হবে এবং কর্মচারীদের জন্য নিজেদের কর্মজীবনের পরিকল্পনা করা সহজ হবে। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে প্রশাসনিক বৈষম্যের শিকার হয়েছেন। পদোন্নতিতে বঞ্চনা তার মধ্যে অন্যতম। এই বঞ্চনা দূর করতে হলে শুধু বেতন বাড়ালেই হবে না, পদোন্নতির পথ সহজ করতে হবে। গ্রেড সংখ্যা কমিয়ে 14টি করলে পদোন্নতির সিঁড়ি ছোট হবে। একজন কর্মচারী তার কর্মজীবনে আরও বেশি গ্রেডে উন্নীত হতে পারবেন। এতে তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং কর্মজীবনে সন্তুষ্টি আসবে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, 14টি গ্রেডের এই নতুন কাঠামো আন্তর্জাতিক মান অনুসরণ করে তৈরি করা হয়েছে। আমরা প্রতিবেশী দেশ এবং উন্নত দেশগুলোর বেতন কাঠামো পর্যালোচনা করেছি। দেখেছি যে অধিকাংশ দেশে 12 থেকে 15টি গ্রেড রয়েছে। 14টি গ্রেড এই আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং একই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত। উপস্থিত সচিবরা এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন এবং বলেন যে এটি দীর্ঘমেয়াদে প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি করবে এবং কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ বাড়াবে।
তৃতীয় সুখবরটি হল বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতার উল্লেখযোগ্য বৃদ্ধি। বর্তমান বাস্তবতার সাথে তাল মিলিয়ে এই দুটি ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৪৫ থেকে ৫০%, কিন্তু গত কয়েক বছরে সারা দেশে বাড়ি ভাড়া নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ঢাকা শহরে একটি 2 রুমের ফ্ল্যাটের ভাড়া এখন গড়ে ২৫ থেকে ৩৫ হাজার টাকা। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ অন্যান্য বিভাগীয় শহরেও বাড়ি ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। জেলা শহরগুলোতেও বাড়ি ভাড়া উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই পরিস্থিতিতে পুরনো বাড়ি ভাড়া ভাতা দিয়ে একজন কর্মচারীর পক্ষে শহরে ভালো একটি বাসস্থান নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আজকের বৈঠকে এই সমস্যার সমাধান করতে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৭০% নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি যা কর্মচারীদের জীবনে প্রত্যক্ষ প্রভাব ফেলবে। উদাহরণস্বরূপ, যদি একজন কর্মচারীর মূল বেতন ২০,০০০ টাকা হয়, তাহলে তিনি পাবেন ১৪,০০০ টাকা বাড়ি ভাড়া ভাতা। যদি কারো মূল বেতন ৩০,০০০ টাকা হয়, তিনি পাবেন ২১,০০০ টাকা। এই বৃদ্ধি বিশেষভাবে শহরাঞ্চলে বসবাসরত কর্মচারীদের জন্য বিশাল স্বস্তি নিয়ে আসবে। তারা এখন একটি ভালো বাসায় থাকতে পারবেন এবং তাদের মূল বেতনের একটি বড় অংশ পরিবারের অন্যান্য খরচে ব্যয় করতে পারবেন। একই সাথে চিকিৎসা ভাতা নির্ধারিত করা হয়েছে ৪,৫০০ টাকা। বর্তমানে চিকিৎসা ভাতা মাত্র ১৫০০ থেকে ২,০০০ টাকা, যা বর্তমান চিকিৎসা ব্যয়ের তুলনায় অত্যন্ত অপর্যাপ্ত। একটি সাধারণ জ্বরের জন্য ডাক্তার দেখাতে এবং ওষুধ কিনতে এখন ৫০০ থেকে ১,০০০ টাকা লাগে। যদি কেউ কোনো জটিল রোগে আক্রান্ত হন, তাহলে মাসিক চিকিৎসা ব্যয় ৩ থেকে ৫,০০০ টাকা হওয়া অস্বাভাবিক নয়। ৪,৫০০ টাকা চিকিৎসা ভাতা একজন কর্মচারী এবং তার পরিবারের মৌলিক চিকিৎসা ব্যয় মেটাতে যথেষ্ট সহায়ক হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখবে। যখন একজন কর্মচারী তার পরিবারের জন্য একটি ভালো বাসস্থান নিশ্চিত করতে পারবেন এবং চিকিৎসা ব্যয় নিয়ে চিন্তিত থাকবেন না, তখন তিনি মানসিক শান্তি পাবেন। এই মানসিক শান্তি তার কর্মদক্ষতা বৃদ্ধি করবে। তিনি আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন এবং সামগ্রিকভাবে প্রশাসনের সেবার মান উন্নত হবে। বৈঠক শেষে যমুনা অতিথি ভবনের বাইরে জড়ো হওয়া সাংবাদিকদের সাথে কথা বলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তিনি বলেন, আজকের বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং সিদ্ধান্তমূলক। তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা এবং অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা আমাদের পথ দেখিয়েছে। আমরা এখন সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে প্রাথমিক গেজেট প্রকাশ করব এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত বিস্তারিত গেজেট প্রকাশ করা হবে। ১ মার্চ থেকে নবম বেতন স্কেল কার্যকর হবে এবং দেশের ২২ লাখ সরকারি কর্মচারী তাদের বর্ধিত বেতন এবং সুবিধা পাবেন। তিনি আরও বলেন, আজকের ৩টি সুখবর শুধু অর্থনৈতিক নয়, এগুলো সামাজিক এবং মানসিক সুখবরও। সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল ফিরিয়ে আনার মাধ্যমে আমরা কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষতিপূরণ করছি। গ্রেড সংখ্যা কমিয়ে আমরা তাদের পদোন্নতির পথ সহজ করছি এবং বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করে আমরা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করছি। এই 3টি সিদ্ধান্ত একসাথে বাস্তবায়িত হলে সরকারি প্রশাসনে একটি নতুন যুগের সূচনা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মচারীরা এই খবর শুনে আনন্দিত প্রতিক্রিয়া জানিয়েছেন। ঢাকার একটি মন্ত্রণালয়ে কর্মরত একজন কর্মচারী বলেন, আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আজকের এই ঘোষণা আমাদের সব হতাশা দূর করেছে। বিশেষভাবে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল ফিরে আসাটা আমাদের জন্য বিশাল প্রাপ্তি। চট্টগ্রামের একজন কর্মচারী বলেন, বাড়ি ভাড়া ভাতা ৭০% হওয়ায় আমি এখন একটি ভালো এলাকায় বাসা ভাড়া নিতে পারবো। এতদিন অনেক কষ্টে ছোট্ট একটা ঘরে থাকতাম। সিলেটের একজন কর্মচারী বলেন, চিকিৎসা ভাতা বৃদ্ধি পাওয়ায় আমি আমার পরিবারের চিকিৎসা নিয়ে এখন নিশ্চিন্ত থাকতে পারবো। আজকের যমুনা অতিথি ভবনের বৈঠক এবং সেখান থেকে আসা সিদ্ধান্তগুলো বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে। ১ মার্চ থেকে নবম বেতন স্কেল কার্যকর হলে দেশের ২২ লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের প্রায় ১ কোটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে, জীবনযাত্রার মান বাড়বে, কর্মক্ষেত্রে তারা নতুন উৎসাহ নিয়ে কাজ করবেন এবং সামগ্রিকভাবে দেশের প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী ও কার্যকর হয়ে উঠবে।